ইলিয়াস শাহ বংশের পরবর্তীতে আমরা আলোচনা করব হচ্ছে বাংলার হাফসি শাসন এবং হোসেন শাহী বংশ। হাফসিরা বাংলার নিজস্ব লোক ছিল না, বা বলতে পারো ভারতবর্ষেরই ছিলেন না। এরা বাইরে থেকে আসা কৃতদাস সম্প্রদায়ের ছিল। তো এই হাফসিরাই পরবর্তীতে ওই সিকান্দার শাহের আমলে বা তার পরবর্তীতে যারা ছিলেন সেই সময় তাদেরকে সরিয়ে দেন, মানে ইলিয়াস শাহী বংশের দুর্বল রাজাদেরকে সরিয়ে দেয়। সরিয়ে দিয়ে বারবাক শাহ যিনি ছিলেন, যিনি ইলিয়াস বংশের শেষ শক্তিশালী সুলতান ছিলেন, তাকে সরিয়ে দিয়ে হাফসিরা তারা কি করেন, নতুন এক নাম নিয়ে, নতুন এক উপাধি নিয়ে বাংলায় ক্ষমতায় বসে যায়। হাফসিরা মূলত কৃতদাস ছিল। বারবাক শাহ এই হাফসিদেরকে আফ্রিকা থেকে আনিয়েছিলেন। প্রায় 8,000 সংখ্যায় কৃতদাস এদেরকে আনা হয়েছিল। আমাদের ইতিহাস বলে কৃতদাসেরা কোনো না কোনো সময় সম্রাটদের বা সুলতানদেরকে সরিয়ে দিয়ে কিন্তু সিংহাসন দখল করে। যেমন কুতুবউদ্দিন আইবক, তিনিও কিন্তু কৃতদাস ছিলেন, কিন্তু তিনি পুরো দিল্লির একসময় সুলতান হয়ে বসেছিলেন। তার কৃতদাস ছিলেন ইলতুৎমিশ। ইলতুৎমিশ কুতুবউদ্দিন আইবকের মেয়েকে বিয়ে করেন এবং পরবর্তীতে কুতুবউদ্দিন আইবক মারা গেলে দিল্লির সিংহাসনে বসেন। বলবনও ছিলেন কিন্তু ইলতুৎমিশের কৃতদাস, যিনি ইলতুৎমিশের পরবর্তীতে তার মেয়ে সুলতান রেজিয়াকে সরিয়ে দিয়ে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন। ফলে ইতিহাস কিন্তু তার ঘটনার পুনরাবৃত্তি ঘটায়। ফলে আবার এক কৃতদাস সংগঠন সুলতানদেরকে সরিয়ে দিয়ে সেখানে নিজেদের সিংহাসনে বসান নিজেরাই। এইরকমই প্রাসাদরক্ষী হাফসি পাইকদের যিনি অধ্যক্ষ ছিলেন শাহজাদা, মানে পাইক মানে যারা সুলতানের হয়ে কাজ করতেন, লাঠি চালনা করতেন, আবার প্রাসাদের দেখাশোনা করতেন, এরকমই এক প্রধান ছিলেন হাফসিদের শাহজাদা। তিনি ষড়যন্ত্র করে সুলতান ফতেহ শাহকে হত্যা করে বাংলার শাসন ক্ষমতা দখল করেন এবং এখান থেকে হাফসি শাসনের সূচনা হয়। হাফসি সর্দার শাহজাদা সিংহাসনে বসে নাম নেন বারবাক শাহ। তিনি আরও অন্যান্য হাফসিদেরকে নিয়ে এসে নিয়োগ করেন বিভিন্ন পোস্টগুলোতে, বিভিন্ন উচ্চপদস্থ কাজগুলোতে। শেষ পর্যন্ত এই হাফসিদের চরম দুঃশাসন, অত্যাচারী শাসনদেরকে সরিয়ে দিয়ে ইলিয়াস শাহী বংশের আরেকজন অনুগত ছিলেন মালিক আন্দিল, তিনি ক্ষমতা দখল করেন। কিন্তু তারপরও হাফসি শাসন কিন্তু বাংলা থেকে সরে না। সিংহাসনে বসেন হাফসিদের সুলতান হাফসি মামুদ শাহ। তিনিও 1 বছর ধরে শাসন করতেন। তাকেও আবার ষড়যন্ত্র করে তারই ছেলেমেয়েকে পড়াতে আসা গৃহশিক্ষক হাবাস খান এই হাফসি সুলতানদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। একের পর এক সমস্যা কিন্তু হাফসিদের সময় হয়েই যাচ্ছিল। সেই সময় আলাউদ্দিন হোসেন শাহ তিনি এই হাফসিদের অত্যাচারী শাসন ব্যবস্থা থেকে বাংলাকে মুক্ত করেন এবং বাংলার সিংহাসনে এসে বসেন এবং ক্ষমতা দখল করেন। আলাউদ্দিন হোসেন শাহর মাধ্যমে বাংলাতে হোসেন শাহী বংশ শুরু হয়। বাংলার ইতিহাসে একটা গৌরবোজ্জ্বল অংশ ছিল হচ্ছে হোসেন শাহী বংশ, কারণ আলাউদ্দিন হোসেন শাহ অসম্ভব উদার এবং ধর্মসহিষ্ণু মানুষ ছিলেন। বাংলায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিলেন। হাফসিদেরকে চিরতরে বাংলা থেকে তিনি সরিয়ে দিয়েছিলেন। বাংলার রাজধানী গৌড় থেকে তিনি একডালায় নিয়ে আসেন, কারণ একডালার যে দুর্গটা ছিল সেটা ভীষণ নিয়ন্ত্রণাধীন ছিল এবং সুরক্ষিত ছিল। তিনি মুদ্রাগুলোতে নিজেকে কামরূপ, কামতা, জাজনগর, ওড়িশা বিজয়ী বলে উল্লেখ করতেন, মানে পুরো উত্তর পূর্ব ভারত থেকে পূর্ব ভারত সম্পূর্ণ জায়গাগুলো তিনি দখল করেছিলেন বলে নিজেকে এরকম একটা নাম দিয়েছিলেন। তিনি কামতাপুর, মানে এখন যেটা কোচবিহার, সেই রাজ্য আক্রমণ করে হাজো পর্যন্ত অংশ দখল করে নেন। আক্রমণ করেন তিনি কামরূপ, মানে এখন যেটা আসামের মধ্যে পড়ে, ওড়িশা, ত্রিপুরা, আরাকান, এই সমস্ত জায়গাগুলো তিনি দখল করেন। বাংলা ওড়িশা সীমান্তের মান্দারান দুর্গ দখল করেন। এছাড়াও বিহারের মুঙ্গের, পাটনা এই জায়গাগুলো দখল করেন। মোটামুটি তার সাম্রাজ্য ওড়িশা থেকে ব্রহ্মপুত্রের তীর পর্যন্ত ছিল। সম্রাট আকবরের আগে অন্য কোনো মুসলমান সুলতান হোসেন শাহের মতো এত উদারতা বা এত ভালো মানুষের পরিচয় দেননি। সেই কারণেই তাকে বাংলার আকবর বলা হতো, মানে আলাউদ্দিন হোসেন শাহকে বলা হতো বাংলার আকবর। প্রশাসক হিসেবেও ভীষণ নিরপেক্ষ ছিলেন। পদপ্রার্থীর দক্ষতা, যোগ্যতা দেখেই তিনি উচ্চপদস্থ জায়গাগুলোতে নিয়োগ করতেন। সরকারি উচ্চপদে তিনি বহু যোগ্য হিন্দুদেরকেও নিয়োগ করেন। শিল্প সাহিত্যের দিক থেকেও তার ভীষণ কৃতিত্ব ছিল। জ্ঞানীগুণী ব্যক্তিদেরকে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। তার আমলে বহু বাংলা সাহিত্য রচনা হয়, সংস্কৃত থেকে বাংলায় রচনা হয়। বহু সুদীর্ঘ রাস্তা, সরাইখানা, মসজিদ, মাদ্রাসা তিনি তৈরি করে দিয়েছিলেন। হোসেন শাহের আমলে শ্রী চৈতন্যদেব বাংলায় জন্মগ্রহণ করেন।
ভীষণভাবে তিনি চৈতন্যদেবকে সাহায্য করেছেন, কখনো তার বিরোধিতা করেননি। সেই কারণেই তার ধর্মনিরপেক্ষতায়, তার উদারতায় মুগ্ধ হয়ে বাংলার জনগণ হোসেন শাহকে নৃপতি তিলক, জগৎভূষণ এরকম উপাধি দিয়েছিলেন। হোসেন শাহকে অনেকেই বাংলার শ্রেষ্ঠ সুলতান বলেন। হোসেন শাহের ধর্মনিরপেক্ষতার জন্য, তার অন্য ধর্মের মানুষদের প্রতি ভালো সম্পর্ক বজায় রাখার জন্য অনেকেই হোসেন শাহকে কৃষ্ণের অবতারও বলতেন। বারবোসার বিবরণীতেও হোসেন শাহের প্রশংসা করা হয়েছে। আজও হোসেন শাহের নাম ওড়িশা থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত স্মরণ করা হয়। হোসেন শাহর পরবর্তীতে হোসেন শাহী বংশে ক্ষমতায় আসেন নাসিরউদ্দিন নসরত শাহ। তার প্রথম দিকটা বেশ ভালোই কাটে, শান্তিপূর্ণভাবে তার সম্পর্কগুলো কাটে। নসরত শাহ বেশ ভালোভাবে রাজত্ব চালাতেন, কিন্তু দ্বিতীয় পর্ব যখন আসে তার জীবনে, সেই সময় নানা রকম সমস্যা শুরু হয়। কারণ সেই সময় মোগলরা দিল্লির সুলতানি শাসনগুলোকে শেষ করে ক্ষমতা দখল করতে উদ্যোগী হয়েছিলেন। সেই সময় দিল্লিতে রাজত্ব করছিলেন ইব্রাহিম লোদি। সেই ইব্রাহিম লোদিকে, লোদি বংশের শেষ সম্রাট ইব্রাহিম লোদি, তাকে হারিয়ে দিয়ে 1526-এর যুদ্ধের পর বাবর দিল্লির সুলতানি শাসনটাকে শেষ করেন এবং দিল্লিতে মোগল সাম্রাজ্যের সূচনা করেন। তার একটা প্রভাব কিন্তু বাংলাতেও পড়েছিল। গুজরাটের বাহাদুর শাহের সঙ্গে নসরত শাহের বেশ একটা ভালো কূটনৈতিক সম্পর্ক ছিল। পিতার মতো নসরত ছিলেন ধর্মসহিষ্ণু এবং সংস্কৃতি মনস্ক, কিন্তু পরবর্তীতে তাকেও আততায়ীর হাতে মৃত্যুবরণ করতে হয়। যে কারণে এই হোসেন শাহী বংশ বেশি দিন কিন্তু ভারতবর্ষে বা বাংলায় চলেনি। নসরত শাহের মৃত্যুর পর আলাউদ্দিন ফিরোজ শাহ, তিনি আবার ক্ষমতায় আসেন। হোসেন শাহী বংশের শেষ সুলতান ছিলেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। সেই সময় শান্তি শৃঙ্খলা সেরকম কিছু ছিলই না। উল্টে আফগান বীর শের শাহ, যাকে আমরা শের শাহ নামে চিনি, তার প্রথম নাম ছিল শের খাঁ, তিনিই বরং এই গিয়াসউদ্দিন মাহমুদ শাহকে সরিয়ে দিয়ে সেই জায়গায় বাংলাতে নিজের শাসন প্রতিষ্ঠা করেন এবং বাংলাতেই হোসেন শাহী বংশের পতন হয় এবং শের শাহের শাসন শুরু হয়। হোসেন শাহী বংশের রাজত্বের সময়ও কিন্তু হিন্দু মুসলিমদের বেশ ভালো সম্পর্ক ছিল। হাফসিদের অত্যাচার থেকে হোসেন শাহ বাংলাকে মুক্ত করেছিলেন, এদিক থেকেও বেশ ভালো কাজ করেছিলেন। ধর্মনিরপেক্ষ শাসক ছিলেন সবাই। হোসেন শাহ তো ছিলেনই উদার, ধর্মসহিষ্ণু। তার পরবর্তীতে নসরত শাহও তাই ছিলেন। বহু উঁচু পদগুলোতে উজির, প্রধান চিকিৎসক, দেহরক্ষী, এই সমস্ত জায়গায় হিন্দুদেরকে তারা নিযুক্ত করতেন। হিন্দু দুই ভাই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, যারা প্রচণ্ডভাবে চৈতন্যের অনুগামী ছিলেন, বৈষ্ণব ছিলেন, তাদেরকেও ব্যক্তিগত সচিব হিসাবে নিয়োগ করা হয়েছিল সেই সময়। গোপীনাথ বসু হিন্দু ছিলেন, কিন্তু ছিলেন হোসেন শাহী আমলের প্রধানমন্ত্রী। গৌর মল্লিক, কেশব ছেত্রী, এরা সব বড় বড় উঁচু উঁচু পোস্টগুলোতে নিয়োগ হতেন। মানে হিন্দু বলে যে তাদেরকে সরিয়ে রাখা হতো তা কিন্তু নয়। রমেশচন্দ্র মজুমদার চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, এই সমস্ত বইগুলোর উল্লেখও দেখিয়েছেন যে হোসেন শাহের আমলে এই সমস্ত বইগুলো যখন লেখা হয়েছে, তার মানে বোঝা যায় যে হিন্দুদেরকে পিছিয়ে রাখার কোনো মানসিকতা হোসেন শাহী বংশে কিন্তু ছিল না। হ্যাঁ, হিন্দু মুসলিম বিরোধ বরাবরই ছিল ভারতবর্ষে বা বাংলাতে, কিন্তু ওরকম কঠোর একটা হিন্দু মুসলিম দাঙ্গা ছিল না। বেশ সম্প্রীতির সঙ্গে তারা থাকতেন। এই সময় নাথ ধর্ম, ধর্ম ঠাকুর, মনসা ধর্ম, চণ্ডী ধর্ম, এগুলো সবই ছিল, কিন্তু সবচেয়ে প্রচলিত ছিল চৈতন্যদেবের তৈরি করা বৈষ্ণব ধর্ম। নাম কীর্তন, নগর সংকীর্তন, এগুলোও কিন্তু সেই সময় করা যেত। মানে মুসলিম শাসনের সময়ও হিন্দু বৈষ্ণব ধর্মের প্রচার কিন্তু করা যেত। ফলে বলাই যায় যে হিন্দু মুসলিম একটা সম্প্রীতি ছিল। বিদেশি বিভিন্ন পর্যটক নিকোলকন্টি, ভার্তেমা, তারাও কিন্তু বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্যের কথা উল্লেখ করেছেন যে সেই সময় গৌড়ে এই ধরনের চর্চাগুলো চলতো, মানে হিন্দু ধর্ম সাহিত্য চর্চা সেই সময় চলতো। কৃষি প্রধান জীবিকা ছিল, এছাড়াও ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের চল কিন্তু হোসেন শাহীদের সময়ও ছিল। হোসেন শাহ যেহেতু ভীষণ উল্লেখযোগ্য একজন সুলতান ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন, শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন, ফলে প্রচুর উল্লেখযোগ্য কাজ, মসজিদ তৈরি করা, হাসপাতাল তৈরি করা, সেগুলোও কিন্তু হোসেন শাহের সময় হয়েছিল। পৌরাণিক আখ্যানগুলোর প্রতি, হিন্দু ধর্মের হোক বা ইসলাম ধর্মের, রামায়ণ মহাভারত, সব কিছু সাহিত্য চর্চা, দর্শন চর্চা এই সময় প্রচুর গুরুত্ব পায়। মালাধার বসু এই সময় শ্রীমদ্ ভগবদ্ গীতা, যেটা হিন্দু ধর্মের প্রধান গ্রন্থ হিসেবে বিবেচিত হয়, সেটারও কিন্তু তিনি বাংলায় অনুবাদ করতে পেরেছিলেন। এই কারণেই হোসেন শাহ মালাধার বসুকে গুণরাজ খাঁ উপাধি দিয়েছিলেন।
রূপ গোস্বামী সংস্কৃতে রচনা করেছিলেন বিদগ্ধ মাধব, ললিত মাধব নামক বিখ্যাত সব বই। হোসেন শাহের সময় পরাগল খাঁয়ের সাহায্যে কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের বাংলা অনুবাদ করেন। ধনুর্বিদ্যা নামে এক গ্রন্থ রচনা করেন। বিপ্রদাস, পিপিলাই, মনসামঙ্গল, জয়ানন্দ, চৈতন্যমঙ্গল রচনা করেন। মানে বোঝাই যাচ্ছে যে সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষকতাও কিন্তু এরা করতেন। নস্রাত শাহের আমলেও কবিশেখর, শ্রীকর নন্দীর মতো বিখ্যাত কবিরা এই সময় ছিলেন। মহাভারতের অশ্বমেধ পর্বের অনুবাদও সেই সময় শ্রীকর নন্দী কিন্তু করেছিলেন। মানে হিন্দু মুসলিম বিভেদটা সেই সময় সত্যিই খুব গৌণ ছিলই না বলতে গেলে। তো এই সময় এইভাবেই হাত দেখা, হস্তলেখন বিদ্যা, সঙ্গীত, শিল্প সাহিত্য, বড় বড় শিল্প সাহিত্যের দিকে, শিল্প স্থাপত্য তৈরির দিকে, জলাধার তৈরি, গুমতি ফটক তৈরি, সোনা মসজিদ, ছোট সোনা মসজিদ তৈরি, এই সমস্ত ক্ষেত্রতেও কিন্তু হোসেন শাহী বংশের সুলতানদের বেশ একটা আধিপত্য দেখা যায়। মানে তারা নানা রকমভাবে সাহায্য করতেন যাতে শিল্প সংস্কৃতি বজায় থাকে। বড় সোনা মসজিদকে সংস্কার করা, সৌন্দর্য বর্ধন করা, ছোট সোনা মসজিদ তৈরি করা, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু হোসেন শাহী বংশের রাজাদের বা সুলতানদের বেশ কৃতিত্ব দেখা যায়। মানে শিল্প সাহিত্য সংস্কৃতি সব দিকেই হোসেন শাহী বংশের সুলতানদের বেশ ভালো নজর ছিল এবং তারা সেগুলোর বেশ ভালোভাবে পৃষ্ঠপোষকতা করতেন।